শিক্ষাবর্ষে নর্থ মালদা টিচার এডুকেশন কলেজ থেকে আমার ডিএলএ কোর্সটি সম্পন্ন করি। 2021 সালে বাংলা বিষয় নিয়ে স্নাতক পাশ করি ও 2023 সালে সেই একই বিষয় নিয়ে স্নাতকোত্তর পাশ করি। পড়াশোনার পাশাপাশি আমার কবিতা আবৃত্তি পাঠ করতে খুব ভালো লাগে। স্যার রিসোর্স টিচার কি স্যার? রিসোর্স টিচার কি স্যার? স্যার, যে সমস্ত শিক্ষকেরা নতুন নতুন বিষয়ের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করান। আচ্ছা, শুধু নতুন নতুন, তাহলে রিসোর্স টিচার কেন? তাহলে তো শুধু টিচারই হতো। নতুন রিসোর্স নতুন টিচার কেন? বিষয়ে পরিচিত করেন এবং ছাত্রছাত্রীদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন বিষয়ের জ্ঞান আহরণে সাহায্য করেন। মানে আচ্ছা অর্থাৎ বাস্তব আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেশনালিজমটা কি স্যার? প্রফেশনালিজম? প্রফেশনালিজম স্যার কোনো একটি বিষয়কে শুধুমাত্র অর্থের জন্য করা হয় এবং সেটা তার পেশাগত একটা কাজ হয়ে দাঁড়ায়। অর্থাৎ দৈনন্দিন জীবনে জীবনযাত্রা নির্বাহ করার জন্য অর্থের প্রয়োজনে যে কাজটা মানুষ প্রতিনিয়ত করে, সেটা সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি কোনো কাজ হতে পারে, সেটা হলো প্রফেশনালিজম। আচ্ছা স্যার, এই যে স্কুলে আইসিটি এইসব ইন্টারেক্টিভ প্যানেল ফ্যানেল প্রজেক্টর প্রজেক্টর লাগাচ্ছে, কি কি দরকারটা কি অ্যাকচুয়াল? সরকার চাইটা না কি? স্যার, আইটিসি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা একটি শিক্ষা ব্যবস্থার অত্যাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে ছাত্র শিক্ষকদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় হবে। এখানে ছাত্ররা স্বয়ংসম্পূর্ণ হবে, তারা তাদের নিজের চাহিদা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারবে এবং নতুন উন্নত প্রযুক্তির সঙ্গে ছোট থেকে তারা পরিচিতি ঘটবে। এর ফলে তাদের যে পড়াশোনার একটা গতানুগতিক কাঠামো ছিল সেটা পরিবর্তন হয়ে শিশুরা ছোট থেকে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচয় সাধন করবে। আচ্ছা, টিএলএম এর তাৎপর্য কি? কেন টিএলএম ফিএলএম এত চিল্লামিল্লি কেন, বলেন তো একটু। টিএলএম স্যার টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ শিক্ষণ সহায়ক উপকরণ। এটি স্যার কোনো একটি বিষয়বস্তু কে আকর্ষণীয় করবার জন্য এবং সহজসাধ্য করবার জন্য শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে ব্যবহার করেন। এর ফলে ছাত্রছাত্রীদের পাঠদান হয়ে ওঠে আনন্দদায়ক ও সহজলভ্য। শিক্ষার্থীরা সহজেই টিএলএম এর মাধ্যমে বিষয়বস্তু থেকে পাঠ আহরণ সুসম্পন্ন করেন এবং তাদের যে জ্ঞান সেটা খুব দ্রুততার সঙ্গে পরিস্ফুটন ঘটে, অর্থাৎ বিষয়ের সঙ্গে তারা সহজে সামঞ্জস্য করতে পারে টিএলএম ব্যবহারের ফলে। টিএলএম কেমন হওয়া উচিত স্যার? স্যার, টিএলএম হওয়া উচিত শিক্ষার্থীরা বিষয়বস্তুর সঙ্গে যেন প্রাসঙ্গিক হয়। অর্থাৎ শিক্ষক মহাশয় যে বিষয়বস্তুটি শ্রেণীকক্ষে উপস্থাপন করছেন সেই বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে টিএলএম শ্রেণীকক্ষে নিয়ে যেতে হবে। টিএলএম অবশ্যই হতে হবে আকর্ষণীয়, একটু আহ রঙিন হলে ভালো হয়, ছাত্রছাত্রীরা রঙিন বিষয়ে একটু আকর্ষণ ভালো থাকে। ধরুন নৌকা নিয়ে যাচ্ছে স্যার শ্রেণীকক্ষে, সেক্ষেত্রে নৌকার একটা কালার করে নিয়ে গেলে শিক্ষার্থীরা সেটাতে আরো বেশি মনোযোগ দিতে পারবে। আচ্ছা স্যার, একটা টিচার হতে গেলে কি কি গুণাগুণ লাগবে? টিচার হতে গেলে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে, তাকে ন্যায়পরায়ণতা হতে হবে, প্রত্যেকটা ছাত্রের প্রতি সমান দৃষ্টি দিতে হবে, সমানুভূতি এবং সহানুভূতির বিষয়টাও শিক্ষকের মধ্যে থাকা প্রয়োজন এবং সবথেকে যেটা বড় বিষয়, অন্যের সন্তানদের নিজের সন্তান সম তুল্যভাবে তাদের শিক্ষাদান দিতে হবে, তাহলেই শিক্ষার্থীদের অগ্রগতি ঘটবে। আচ্ছা, আমি যদি টেকনিক্যালি বলি, তাহলে একটা টিচারকে কি কি করতে হয় এখন টিচার হতে গেলে? এখন একজন শিক্ষককে টিচার হতে গেলে কি কি করতে হয়? হ্যাঁ। প্রথমে শিক্ষককে আগে প্রশিক্ষণ নিতে হবে। যেমন আমরা ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনটি কমপ্লিট করেছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হবার জন্য, তো সেরকম একটি কোর্স কমপ্লিট করতে হবে। তারপরে সরকার নির্ধারিত টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। তারপরে ভাইবা অ্যাপটিটিউড টেস্টে তাকে যথাযোগ্যভাবে উত্তীর্ণ হয়ে প্যানেলে যদি তার নাম আসে তবেই সে একজন শিক্ষক হতে পারে।
আচ্ছা, প্যানেলে নাম আসবে, তারপরে সে শিক্ষক হবে, তাই তো? আচ্ছা, স্ক্যাফোল্ডিং এটা কোন বিজ্ঞানী বলেছিল, কোন মনোবিজ্ঞানী বলেছিল স্ক্যাফোল্ডিং? স্ক্যাফোল্ডিং বলেছিল, ও স্যার বলছি আমি, আহ, আমি শুনছি। সেটা তো আমি জানি। হ্যাঁ, আমি জানি আপনি জানেন। স্ক্যাফোল্ডিং হলো স্যার কোনো কঠিন বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে সহজের মাধ্যমে ছাত্রছাত্রীরা যখন সেখান থেকে জ্ঞান আহরণ করে বা বিষয়বস্তুটি বুঝতে পারে। বাহ! কে এটার বলেছিল? আবিষ্কর্তা ভাইকোটস্কি। ভাই গড, কি দারুণ উত্তর! আচ্ছা, সমস্যা বুঝে সমাধান এটা কোন মনোবিজ্ঞানী বলেছিল? সমস্যা বুঝে সমাধান। সমস্যা বুঝি সমাধান তো তাহলে স্যার ভাইকোটস্কি হবে। সমস্যা বুঝে সমাধান ভাই গড কি হবে? তাহলে কোহলার কি বলেছিল? কোহলার কি বলেছিল? কোহলার কোহলার স্যার শিম্পাঞ্জি নিয়ে করেছিলেন, পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনিও একইভাবে দেখেছেন যে প্রচেষ্টা মাধ্যমে কিভাবে একটি বিষয় করতে পারে, মানে সমস্যা সমাধান কিভাবে করা যায় সেই বিষয়টা তিনি আচ্ছা, দেখিয়েছিলেন। সিঙ্গেল ফ্যাক্টর সমস্যাটা সিঙ্গেল ফ্যাক্টর থিওরি, সিঙ্গেল ফ্যাক্টর থিওরি কে বলেছিল? সিঙ্গেল বা ওয়ান ফ্যাক্টর ফ্যাক্টর থিওরি, টু ফ্যাক্টর থিওরি, মাল্টি ফ্যাক্টর থিওরি? টু ফ্যাক্টর থিওরি বলেছিল স্পিয়ারম্যান, আর ওয়ান ফ্যাক্টর থিওরি বলেছিল স্টার্ন। আচ্ছা, আর মাল্টিপল ফ্যাক্টরের কথা কে বলেছিল? স্যার গার্ডেনার। গার্ডনার। আচ্ছা, টলস্টয় ফার্ম কে বানিয়েছিল? স্যার টমস্টয় তো বানিয়েছিলেন, টমস্টয় ফার্ম। টলস্টয় ফার্ম কে বানিয়েছিল? ও স্যার ওটা আমার জানি না। আচ্ছা, মহাত্মা গান্ধী লয়ার না ব্যারিস্টার না অ্যাডভোকেট, ম- কোনটা? স্যার মহাত্মা গান্ধী হলেন সমাজ সংস্কার আন্দোলনের নেতা। তিনি এই সমস্ত ছিলেন বলে আমার তো জানা নেই। না না, আমি বলতে চাইছি যে মহাত্মা গান্ধী, হুম, ইনি হুম। তো ল পড়েছিল। হ্যাঁ তা ল পড়ে যে ইন্ডিয়ায় পাশ করে তাকে কি বলে, আর ইন্ডিয়ার বাইরে যে পাশ করে তাকে কি বলে? এইটাই আমার জানার ছিল। উনি কোন দেশে কোন দেশে উনি পড়েছিল, মানে এই যে আইন, যে এটা আইন কোন দেশে পড়েছিল? স্যার সেটা আমার জানা নেই, কিন্তু আমাদের দেশে যদি কেউ ল পাস করে তাকে তো স্যার ব্যারিস্টারই বলা হয়। আমাদের দেশে পাশ করলে ব্যারিস্টার বলা হয়? তাহলে লয়ার কাকে বলে? ও সরি, লয়ার বলা হয়। আচ্ছা, তাহলে ব্যারিস্টার কাকে বলে? যে বিদেশে পাশ করেছে। হ্যাঁ, এটি তাহলে বাইরের যে দেশে বিদেশে পাস পাশ করে। করেছে সে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কোন দেশ থেকে পাশ করেছে? লন্ডন থেকে। সেটা লন্ডন থেকে কোথা পাস থেকে করেছে, স্যার? লন্ডন। লন্ডন থেকে পাস করেছে। আর উনি ফার্ম কোথায় বানিয়েছিল? সাউথ আফ্রিকা। ফার্মের সাউথ নাম আফ্রিকা। টলস্টয় ফার্ম। ওনার মার নাম? স্যার জানা নেই। আচ্ছা, ওনার ছেলেপেলের নাম জানেন? না আরে, সিনেমাই তো বলে দিয়েছে, একটু সিনেমাটা মনে করেন, মুন্না ভাই এমবিবিএস। দেখেছেন মুন্না ভাই yes, এমবিবিএস? ওনার মার নাম জিজ্ঞেস দেখেছি আমি করেছে তো, মার নাম জিজ্ঞেস করেছে তো। হ্যাঁ। আচ্ছা, এই রবীন্দ্রনাথকে মহাত্মা গান্ধীর উপরে, রবীন্দ্রনাথকে কবিগুরুর খেতাব কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। কেন দিয়েছিল? কারণ আহ, কারণটা স্যার কিন্তু কবিতা ভালো লিখতেন তো সেটা তো আলাদা বিষয়, কিন্তু কারণ তার জন্য বিশ্বকবি হয়ে যাবে? বাবারে, ফেসে গেছে স্যার, স্যার আজকে ফেসে গেছে। তার জন্য বিশ্বকবি হতে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, চাপ নিয়ে লাভ নেই স্যার, অনেক অনেক কোশ্চেন হবে। আচ্ছা, সাহিত্য সম্রাট কে স্যার? বঙ্কিমচন্দ্র কেন স্যার, কেন চট্টোপাধ্যায়। স্যার? কারণ তিনি সাহিত্যের মাধ্যমে দেশের প্রতি যে তার ভালোবাসা বা শ্রদ্ধা সেগুলো তিনি ফুটিয়ে তুলেছিলেন, এবং সাহিত্যের ক্ষেত্রে তিনি একটি নতুন ধারার প্রবর্তন করেন, অর্থাৎ সেই জন্য আচ্ছা তাকে আচ্ছা সাহিত্য আচ্ছা, বুঝেছি সম্রাট। বুঝেছি স্যার। প্রেশার প্রেশার না, প্রেশার নেবেন না একদম, হ্যাঁ। জাতীয় কন্যা দিবস কবে?
জাতীয় যা- কন্যা শিশু দিবস। স্যার কন্যা শিশু দিবস আর শিশু দিবস কি আলাদা? অবশ্যই আলাদা, নইলে আমি তাহলে বলতাম। স্যার বিশ্ব শিশু দিবস 20 নভেম্বর, শুধু শিশু দিবস 14ই নভেম্বর। এই যে শিশু কন্যা দিবস বলছি, জাতীয় শিশু কন্যা দিবস, এটা হচ্ছে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি। বিশ্ব প্রতিবন্ধী দিবস বা প্রতিবন্ধী দিবস। স্যার ওইটা আমার এর আগের দিনও ধরেছিলেন, ওটা আমার দেখা হয়নি, ওটা আমাকে আচ্ছা, দেখতে হবে বিশ্ব পরিবেশ দিবস। স্যার বলুন। বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন। আচ্ছা, পশ্চিমবঙ্গ কবে প্রতিষ্ঠা পায়? পশ্চিমবঙ্গ কবে? 1950 সালের 26শে জানুয়ারি। ওটা তো স্যার প্রজাতন্ত্র দিবস। 24শে জানুয়ারি স্যার। হ্যাঁ, তো ওর সব 24শে জানুয়ারি কি হয়েছিল? পশ্চিমবঙ্গ বেরিয়েছিল 24শে জানুয়ারি। কবে বেরিয়েছিল পশ্চিমবঙ্গ? সৃষ্টি কবে হয়? আচ্ছা, স্যার আমাকে একটু জিনিস বোঝান আমাকে। এই যে ভারত রত্ন, পদ্মশ্রী, 1950 সালে পদ্মবিভূষণ, এটা 24শে জানুয়ারি। কি? এগুলো কারা পায়? শুনতে পাই। বলছি এই স্যার যে কোথায়? ভারত রত্ন, পদ্মশ্রী, পদ্মশ্রী ভূষণ, এইগুলো কারা পায়? কারা পায় এরা? স্যার যারা দেশের জন্য কোনো কিছু করেন তাদের উদ্দেশ্যে এগুলো প্রদান করা হয়। মানে দেশের জন্য কিছু করলে এই তিনটের মধ্যে একটা পেয়ে যাবে। কোনটার জন্য কোনটা? ভারতরত্ন কাদের জন্য, পদ্মশ্রী কাদের জন্য, পদ্মবিভূষণ কাদের জন্য, বলেন? স্যার ভারতরত্নটা আমি স্যার বলছি, ভারতরত্ন হলো যারা দেশকে বাইরে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, দেশকে বাইরে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের শিক্ষক দিবস কার ওনারে হয়? কত তারিখে হয়? আমাদের শিক্ষক দিবস হয় আমাদের শিক্ষক দিবস হয় 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। তার মানে উনি বিদেশে গিয়ে আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলে এসেছিল, ওর জন্য ভারতরত্ন পেয়েছে। হ্যাঁ, তাই কি মানেটা? তাই আমি দেখে নেব। আচ্ছা, ঠিক আছে। আর এবার অন্য কিছু। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার কবে পায়? 1913 সালে। কেন পায়? উম, গীতাঞ্জলির ইংলিশে অনুবাদ করার জন্য। আচ্ছা, এই কবিগুরুর বাড়ি কোথায়? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। এই শান্তিনিকেতনটা কে বানিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কেন বানিয়েছে? শান্তিনিকেতন বানিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ স্যার তিনি মানে যেভাবে তিনি পড়াশোনাটা পছন্দ করতেন, সেই ধারাটাকে তিনি মানে বহাল রাখার জন্য, যে ছাত্রছাত্রীরা উম গাছতলায় বসে পড়াশোনা করবে, এটা তার ইচ্ছা ছিল। এই ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য তিনি এইরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই যে নোবেল যে চুরি হয়ে গেছিল তারপরে পাওয়া গেছে, শুনেছিলেন এই ঘটনাটা? হ্যাঁ স্যার, নোবেল চুরি হয়েছে 2004 সালে 25শে মার্চ। বাহ! কিন্তু তারপরে পাওয়া গেছে কবে? পাওয়া গেছে? স্যার অনেকে পাওয়া গেছে বলে কোনো আমার তথ্য আমার কাছে আচ্ছা, জানা ঠিক নেই। আছে। জাতীয় বিজ্ঞান দিবস কবে, বা জাতীয় গণিত দিবস কবে? গণিত দিবস, জাতীয় গণিত দিবস। স্যার দেখে নেব ওটা। আচ্ছা, দিবসগুলো স্যার আমি দেখি, ঠিক আছে। আগের দিনও তাহলে বলেছেন আমার আন্তর্জাতিক দেখা নারী হয়নি। দিবস। আন্তর্জাতিক স্যার 8ই মার্চ। বাহ! কেন? স্যার কেন বলতে, সেদিন নারীদের মানে নারীদের অধিকার বা নারীদের বিষয় নিয়ে বিভিন্ন রকমের আচ্ছা, আইন চাইল্ড পাশ হেল্পলাইন হয়েছে। কত? 1098। বাহ! এখানে কি হয়টা কি? এখানে স্যার কোনো শিশু যদি কোনো রকম ভাবে যৌন হেনস্থার শিকার হয় বা পর্নোগ্রাফির শিকার হয়, তাহলে এই নাম্বারে কল করে অভিযোগ জানালে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তাহলে পুলিশের হেল্প ডেস্ক নাম্বার কত? 100। আর দমকল, অ্যাম্বুলেন্স? দমকল স্যার কি 101? অ্যাম্বুলেন্স?
অ্যাম্বুলেন্সটা আমার জানা নেই। দমকলটা কি স্যার 101? হ্যাঁ। ডিজিটাল লিটারেসি কি? ডিজিটাল লিটারেসি। স্যার ওটা দেখে নেব। ওটা স্যার আচ্ছা ঠিক মানে আছে। আচ্ছা আনন্দমঠ কে লিখেছিল? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা বাচ্চাদের কোন বইগুলো পড়ার জন্য বলবেন? আমি স্যার বাচ্চাদের অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়, কথামালা, এই সমস্ত বইগুলো ছাত্রদের জন্য উপযুক্ত। নীতিমালা বলবেন না? হ্যাঁ, নীতিমালা ওই বোধোদয়। নীতিমালাতে কি বলা আছে? নীতিমালাতে স্যার বিভিন্ন রকমের গল্পে এবং গল্পের শেষে একটি করে উপকথা লেখা রয়েছে বা সারমর্ম, যে এই গল্প মানে কিভাবে ছাত্রছাত্রীরা সচেতন হবে, কিভাবে আসল লোকজনদের চিনবে, এই বিষয়গুলো মানে একটা বার্তা দেওয়া আছে। আচ্ছা প্রথম জাতীয় শিক্ষানীতি কবে থেকে হয়েছিল? প্রথম প্রথম জাতীয় জাতীয় শিক্ষানীতি। ইন্দিরা গান্ধীর সময়কালে 1968 সালে। আচ্ছা কি বলা হয়েছিল সেখানে? সেখানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টিকে তুলে ধরা হয়, এইটুকুই? অর্থাৎ ত্রিভাষা আর কি কি বলা হয়েছিল? কথা ত্রিভাষা সূত্রের কথা বলা হয় এবং ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষার কথা প্রসঙ্গ তোলা হয়, অর্থাৎ সার্বজনীন একটা শিক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটা কার? মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি স্যার একটু আগেই তো বললেন। থমসন। একটু আগে হ্যাঁ, তো না না, বললেন মাল্টিপল। একটু আগে বললেন গার্ডনার। হ্যাঁ একটু গার্ডেনার, আগেই তো ভুল বললেন, বললাম। এখন ভুলে গেছেন? হ্যাঁ, আচ্ছা ওই মাল্টিফ্যাক্টরি কটার কথা বলা আছে, কটা ইন্টেলিজেন্সের কথা বলা আছে? স্যার এটা দেখে নেব। আচ্ছা ঠিক আছে। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এটা কে বলেছিল গো? এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং অভিজ্ঞতা থেকে শেখা। এটা স্যার দেখে নেব। আচ্ছা ভারতীয় শিক্ষা ব্যবস্থা বলো 2 মিনিট। ভারতীয় শিক্ষা ব্যবস্থা শুরু থেকে বলো, 2 মিনিট বলবে, হ্যাঁ? এটা লাস্ট কোশ্চেন। ভারতীয় শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটি প্রথম হয়েছিল 1968 সালে না 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 ইন্দিরা না না, গান্ধী। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, ন্যাশনাল পলিসি জিজ্ঞেস করছি না, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম গোড়ার থেকে বলবা, যবে থেকে শুরু হয়েছিল সেখান থেকে, ঠিক আছে? ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, তুমি এনইপি তে ঢুকে গেলা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছ না। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এটা আগে বলবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল ঢুকবে, তখন দেখবো। আগে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম শুরু থেকে বলো, কি ছিল, কিভাবে আমাদের এডুকেশনটা শুরু হয়েছে সেটা বলো। ও স্যার চুরিয়ে পড়া নীতি এখান থেকে। হ্যাঁ এইখান থেকে শুনতে চাইছি, বলো, এইখান থেকে শুনবো, বলো। স্যার দেখে নেবো আর একবার, দেখে ওটা নেবে কি বলবো আর তোমায়? আমি এই যে কোশ্চেন গুলোর অ্যান্সার তোমার দেখে নেবে, তুমি পারছো না কেন এগুলো? চাপ করেই বসে গেছি আচ্ছা আমি স্যার, এই জন্য। তাহলে তুমি তো বললে ইন্টারভিউ দিতে। না, আমি দিয়ে দিলাম, ভালো 4টে আসবেন কিনা, তো ওই জন্য আমি আজকে দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দাও, খুব ভালো। অ্যাম্বিশন আর মোটো ডিফারেন্স করো। হোয়াট ইজ অ্যাম্বিশন, হোয়াট ইজ মোটো, বলো এটা। অ্যাম্বিশন হলো স্যার যেটা যার উম, ইচ্ছা বা বাসনা, বাহ। অর্থাৎ সেটা করতে চাইছেই। যেমন আমার অ্যাম্বিশন রয়েছে, আমি একজন টিচার হতে চাই। আর স্যার মোটোটা একটু বলে দিই, আমি পেয়ে যাবো। মোটোটা মোটো হচ্ছে মানে কি, আমি টিচার হতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে প্রতিদিন নিয়ম করে পড়তে হবে, সত্যি কথা নিয়মিত বলতে হবে, অনেস্ট হতে হবে, আদর্শবান হতে হবে, আমারটা বাচ্চারা কপি করবে, সাহায্যকারী হতে হবে, ভদ্র হতে হবে, হ্যাঁ, এইগুলো। এটাই হলো মোটো। ব্যাস। আবার কি, এছাড়া আর কি আছে কি?